আসসালামু আলাইকুম। আমার এক কাপ চায়ের বন্ধুরা কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আজকে আপনাদের সঙ্গে আরেকটি বিষয় নিয়ে আমি কথা বলতে এসেছি। আমি একটু চশমাটা করি, অসুবিধা হচ্ছে এটাতে দেখতে। সে বিষয়টিও রাজনৈতিক। আপনারা হয়তো সবাই খেয়াল করেছেন যে বিএনপি এই মুহূর্তে সবচেয়ে বড় দল। বিএনপির নেতারা, বিশেষ করে সিনিয়র নেতারা এমন কিছু বক্তব্য রাখছেন যেটা তারা কয় মাস আগেও যে কথাগুলো বলেছেন, এই কয় মাস পরে তাদের সমস্ত কথা বদলে গেছে এবং তাদের প্রতিদিনের বক্তব্য, এক একদিন এক একজনের বক্তব্য কি হচ্ছে, সংস্কার কাজের বিরুদ্ধে যাচ্ছে। তারা সবসময় বলছেন যে প্রফেসর ইউনূস সাহেবকে তারা করবেন, সহায়তা দিচ্ছেন এখন পর্যন্ত, কিন্তু এই মধ্যে ইলেকশন না করলে তারা আন্দোলনে নামবেন, এটা না করলে ওইটা হবে, এবং সংস্কারের যে প্রস্তাবগুলো দেওয়া হয়েছে সেগুলো তাদের মনোপুত নয়, তারা এটা মনে করেন না এবং সেটি তাদের কাছে গ্রহণযোগ্য নয়। এবং অনেকে তো বলেই ফেলেছেন যে সংস্কারকে তারা মানেন না, সংস্কার থেকে তারা ছুঁড়ে ফেলবেন, আর কি ছুঁড়ে ফেলেন এই শব্দটা না বলেও মানে সংস্কারকে তারা করবেন না। এবং সেই সব কোন নেতারা বিভিন্ন সময় বিভিন্নজন বলেছেন। সবচেয়ে মজা লাগছে যে তাদেরকে বলবো যে তারা পূর্বে যে কথাগুলো বলেছেন, আমি তাদের পূর্বের কথাগুলো বলছি না এই মুহূর্তে, কারণ বলতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। মির্জা ফখরুল ইসলাম, যে সিনিয়র নেতারা বললাম যে উনি তো মহাসচিবী, সালাউদ্দিন সাহেব, মির্জা আব্বাস, আমির খসরু, রিজভী, তারা কি বলেছিলেন জুলাই মাসের 21 তারিখ 22 তারিখ শেষের দিক পর্যন্ত মির্জা ফখরুল ইসলাম বলে আসছিলেন যে এই আন্দোলনের সঙ্গে আমরা কেউ নেই, বিএনপি নেই, আমরা বলতে বিএনপি নেই, এবং ছাত্রদেরকে বলেছিলেন সরকার পতনের কথা তারা ভাবছেন না। তাদের কি স্ট্র্যাটেজি ছিল আমার জানা নেই, কিন্তু এই কথাগুলো তো তারা বলেছেন। রিজভী যখন 5ই আগস্টের পর ছাড়া পান তখন তিনি কান্না কণ্ঠে কেঁদেই ফেলেছিলেন বোধহয়, আমার মনে হয় আমরা পর্দায় দেখেছি যে এই ছেলেদেরকে জন্য আজকে তারা মুক্তি পেয়েছে। এইরকম সবাই কিন্তু বলেছেন কথা। এখন তারা সবাই উল্টা গান গাচ্ছেন, মির্জা আব্বাস থেকে শুরু করে, আমির খসরু থেকে শুরু করে, সালাউদ্দিন সাহেব থেকে শুরু করে, মানে 1 মাস আগে যে কথা বলছেন, 2 মাস আগে যে কথা বলছেন, এখন অন্য কথা বলছেন। কেন বলছেন? তাদের মাথায় একটি চিন্তা, তারা হচ্ছে নির্বাচন চান। বর্তমান সরকারকে নির্বাচন দেবেন না বলেছেন। এই রাজনৈতিক নেতাদের সঙ্গে কিছু কিন্তু তথা কথিতই বলবো আমি সাংবাদিক, এই কারণে বলছি যে সাংবাদিকের কাজ হচ্ছে সত্যটা বলা। সাংবাদিকের কাজ এটা নয় অহেতুক একজন মানুষের সমালোচনা করা এবং সেটি নোংরাভাবে করা, কারণ এখন সাংবাদিকদের বিরুদ্ধে কেউ মামলা দিতে পারে না, তো সে কারণে দেয় না যে সরকার সহনশীল। এই যে কারণে দেখা যাচ্ছে কিছু সাংবাদিক, ইউটিউবার কি করছেন, তাদের ভিউ বাড়ানোর জন্য প্রফেসর ইউনূসের সম্পর্কে যা নয় তাই সমালোচনা করছেন। এবং ভাবখানা এরকম যে তাদেরকে এই দায়িত্বে দিলে তারা দেশকে একেবারে উল্টায় দিতেন একদিনে, মানে বাংলাদেশে আর কোনো দুঃখ থাকতো না। আমার মাঝে মাঝে এদের কথা শুনলে তাই মনে হয়। এখানে এই যে বড় দল জামাত তো ক্ষমতা আসেই নাই, প্রশ্নই নাই, জাতীয় পার্টিও আসে নাই সরকারের, পলাতক সরকারের সঙ্গে থেকে, বিএনপি ক্ষমতায় থেকেছে। কিন্তু গণতন্ত্রের কথা বলে বিএনপি বা আওয়ামী লীগ কেউ কি গণতান্ত্রিক চর্চা করেছেন? যদি করেই থাকেন, আমি আওয়ামী লীগকে বাদ দিচ্ছি এই কারণে যে আওয়ামী লীগ এখন স্পটে নেই, নাটকের মধ্যে কিন্তু আওয়ামী লীগ নেই, আওয়ামী লীগ পলাতক। তার ঘটনার মধ্যে কে আছে? ঘটনার মধ্যে এখন একমাত্র বড় 2টা দল, তার মধ্যে সবচেয়ে বড় দল হচ্ছে বিএনপি। এবং সত্যি সত্যিই সকল সংস্কার শেষে নির্বাচন যদি হয়, আমার নিজের ধারণা বিএনপি আসবে পাওয়ারে, কারণ
বিএনপি যে ভয়টা পাচ্ছে নতুনদের, অর্থাৎ ছাত্ররা যে দলটি করেছে তাদেরকে ভয় পাচ্ছে মূলত। তো তারা, আমি নিজে ব্যক্তি মানুষ মনে করি না যে তারা এই দল গঠনের সাথে সাথেই এত ভোটের হিসেব আলাদা, ভোটের চাওয়া বা এই সুসংগঠিত হওয়া এটি অনেক সময়ের ব্যাপার, এটি করতে পারবে বলে আমার অন্তত মনে হয় না। দেখা যাক ভবিষ্যৎ কী হবে। ভোট অর্থাৎ নির্বাচন তো দেবেনি, সরকার বলছেন প্রয়োজনীয় সংস্কার শেষে। প্রয়োজনীয় সংস্কার বলতে আমরা কিন্তু বুঝি যে সঠিকভাবে ভোট হতে হবে, দুর্নীতি দূর করতে হবে, সংবিধানের কিছু সংশোধনী আনতে হবে। কিন্তু এই সরকার যেহেতু সংশোধনী আনতে পারবেন না, কিন্তু কিছু সংস্কারের এগ্রি করতে হবে, না হলে দেখা যাবে ওনারা পাওয়ারে এসে ওনাদের সুবিধা মতো এটাকে বাদ দিয়ে গ্রহণ করবে না। অলরেডি তারা বলা শুরু করেছেন, আগে যেগুলো তারা বলেছেন তারা এখন আর মানছেন না, যেমন 2বারের বেশি প্রধানমন্ত্রী থাকা বা 70 অনুচ্ছেদ নিয়ে অর্থাৎ দলের লোকজন কথা বলতে না পারা, এগুলো নিয়ে তারা কোনোটাই কিন্তু মানছেন না। এরকম অনেকগুলো বিষয় আছে। এবং সব সময় তারা কি করছেন, নতুন যে দল ছাত্রদেরকে সমালোচিত করছেন। আমি অবাক হয়ে যাই, বিএনপির দুজন নেত্রী খুব পরিচিত মুখ, নীলুফার মনি এবং রুমিন ফারহানা। তারা তো, নীলুফার মনি একটু আস্তে কথা বলেন, কিন্তু রুমিন ফারহানা তো মনে হচ্ছে যে করছেন, ছাত্রদের সঙ্গে বোধহয় একবার লেগেই যাবেন, উনি একদম ঝগড়ার মুডে এসে কথা বলেন। কেন তাদের কিসের এত ভয়? নির্বাচনের জন্য তো শুধু এই পরিবর্তন হয়নি। তাহলে এমনিতে যদি ছাত্ররা সেদিন এই কোটা আন্দোলন থেকে যদি এই পর্যায়ে না আসতো এবং সকল জনতা যদি যোগ না দিত, তাহলে তো পলাতক সরকার আরও কিছুদিন থাকতো। কত বছর থাকতো সেটা ভালো করে জানে অন্যান্য দলরা, সবাই জানে। সে পর্যন্ত থাকতে হতো এবং যারা জেলে ছিল বা আরও যেত তাদের কী অবস্থা, এটুকু ভেবেও তো অন্তত এই সরকারকে দেখা উচিত কিছুদিন। তাদের এত তাড়াহুড়োর কিছু নাই। এমনিতেই সর্বত্র ভয়েস রেকর্ড প্রকাশ পাচ্ছে, কন্ট্রাক্টর যুবদলের নেতারা অমুক তমুক বিভিন্ন জেলায় একেবারে দখলের রাজ্য, এবং বড় বড় নেতারা আবার সেটা বলছেন 16 বছর ধরে তারা এই হয়েছে ওই হয়েছে, তারা যদি একটু কিছু করে তাহলে কিভাবে এটা ও করতেই পারে। আমি মানে রয়েস হয়ে বললাম আর কি, তারা আরও খুব খোলাখুলি ন্যাক্কারজনকভাবে বলেছে। কিন্তু তারা কখনো নিজেরা বলছে না যে তারা দলের মধ্যে সংস্কার করবে। তারা ঘুরিয়ে ফিরিয়ে কোনো কথা হলেই নতুন দল ছাত্রদের আক্রমণ করার চেষ্টা করছে। ফজলুর রহমান বলে এক ভদ্রলোক আছেন, যিনি মুক্তিযোদ্ধা, তিনি যথেষ্ট বয়স হয়েছে তার, তিনি আগে আওয়ামী লীগে ছিলেন, এখন হচ্ছে বিএনপিতে আছেন। তিনি তো এমনভাবে কথাবার্তা বলেন যে এই ছেলেগুলো কেউ না, এই জনতা কেউ না। তিনি মুক্তিযুদ্ধ করেছেন। তার একটা কথা খুবই হাস্যকর মনে হয়েছে, তিনি বলছেন যে প্রফেসর ইউনুস তো কখনো মুক্তিযোদ্ধা হতে পারবে না, নোবেল পুরস্কার তো চাইলেই পাওয়া যায়। আমার মনে হয় ওনারা দু চারটা নিয়ে আসে দেখুক, কারণ পলাতক সরকার অনেক পয়সা টয়সা খরচ করে রোহিঙ্গাদের দিয়ে জায়গা দিয়েও চেষ্টা করেছিল নোবেল পাওয়ার, কিন্তু নোবেল পায়নি। আমি জানি না ফজলুর রহমান সাহেব জানেন কি না, 71-এর মুক্তিযুদ্ধের সময় ফান্ড রেজ করার জন্য প্রফেসর ইউনুস তখন দেশের বাইরে থেকেই কাজ করেছেন। এগুলো তো খোঁজ নিতে হবে। খোঁজ না নিয়ে শুধু ছেলেদের বয়স কম, এদের এত কম বয়স, কিন্তু ওনারা ভুলে গেছেন ওনারা যখন রাজনীতি শুরু ছিলেন বা জাসদ যখন রাজনীতি শুরু করেছিল তখন তাদের বয়স কত ছিল। হ্যাঁ, যারা ছাত্র এখনও আছে তাদের পড়ার টেবিলে ফেরত যেতে হবে, অবশ্যই লেখাপড়া আগে শেষ করতে হবে। কিন্তু যাদের লেখাপড়া শেষ হয়েছে তারা যদি কেউ রাজনীতি করতে চায় তাহলে তো সেখানে অন্যের আপত্তি থাকার কিছু নাই। তবে আমরা ছাত্রদের কাছে যেটা, আমার মতো অনেকেই যেটা আশা করছেন যে গতানুগতিক রাজনৈতিক ধারার মতো অন্তত ছাত্ররা হবে না, কিন্তু দেখা যাচ্ছে কিছু কিছু ক্ষেত্রে ছাত্রদের আচরণও কিন্তু আমার কাছে অন্তত গ্রহণযোগ্য মনে হচ্ছে না। ভবিষ্যতে কি হবে সেটা ভবিষ্যতই বলে দিবে। বিএনপির নেতারা
জামাত বা অন্যান্য নেতা দলগুলো কিন্তু খুব বেশি কথা বলছে না যে এক্ষণে নির্বাচন দিতে হবে। আর একটা কথা বলছে সবসময় যে বিচার বিচার করছে না। একটা বিচার কিন্তু একটা প্রসেস, সরকারের কতটুকু সদিচ্ছা আছে বা নাই সে ব্যাপারে আমি বলতে পারবো না, কিন্তু একটা বিচার কিন্তু প্রাক্তন প্রধানমন্ত্রীর মতো একজন মানুষের বিচার কিন্তু হুট করে 3 দিনে করে ফেলা শেষ নয়। আর আমার মনে হয় না যে কেউ বলেছে যে সকল বিচার শেষে ইয়ে হবে, নির্বাচন হবে, এরকম কথা কিন্তু কেউ বলেছে বলে অন্তত আমি জানি না। যেটা বলেছে বা বলছে অনেকেই বা আমিও বলি মনে করি যে দু একটি বিচার দৃষ্টান্তমূলক দেখতে পারার কথা, মানে বিচারটা শুরু হয়েছে মানুষ যাতে বুঝতে পারে। একটা জিনিস কি খেয়াল করেছেন, অনেকেই বলছে যে তারা কি এত দামি শার্ট পরছে কোথা থেকে, এত ইয়ে পড়ছে কোথা থেকে। আমরা সাধারণ জনগণ, আমাদের প্রশ্ন যে অন্যান্য নেতারা কোথা থেকে এত টাকা পান, তারা কি করে কথায় কথায় দেশের বাইরে যে চিকিৎসা নিতে পারেন, তাদেরও তো প্রচুর সম্পদ আছে, কই তারা তো হিসাব দেন না। এই সংস্কারগুলো হতে হবে, না হলে 24-এ যে গণ অভ্যুত্থান হয়েছে সেই অভ্যুত্থান বৃথা হবে। না হলে জিয়াউর রহমানের মতো বিএনপির প্রতিষ্ঠাতা যে নেতা, তাকে অবজ্ঞা করা হবে। বিএনপি কিন্তু জিয়াউর রহমানের কথা বলেন, খালেদা জিয়ার কথা বলেন, কিন্তু জিয়াউর রহমানের কোনো আদর্শ তারা মানেন বলে আমি মনে করি না। যদি মানতেন তাহলে তারা লুটপাট করতে পারতেন না, এবং লুটপাট করলে আর একজন আবার সেটাকে তার সাফাই গাইতে পারতেন না। সারা দেশে আপনারা জানেন বিভিন্ন জেলাতে কি করেছে, এবং আরও মজার এটা সেটা যারা আওয়ামী লীগের সবচেয়ে সুবিধাভোগী ছিল, সাংবাদিক তথা শিক্ষক, পুলিশে মানে অন্যান্য চাকরিজীবীরা যারা সুবিধাভোগী ছিল, তারাই রাতারাতি কিন্তু বিএনপি হয়ে গেছে। শিক্ষকরাও, আমি নিজের শিক্ষক হিসেবে বলছি, শিক্ষকরাও কিন্তু এই কাজটি করেছে, রাতারাতি তারা বিএনপি হয়ে গেছে। সাংবাদিকরা তারা রাতারাতি প্রেস ক্লাব দখল করে তারা বিএনপির সবচেয়ে বড় কর্মী সেজে গেছে। কিন্তু এটা আমাদের কারোই চাওয়া না। আমি সাধারণ জনমানুষের কথা বলছি, পেশাজীবী যারা, তাদের কোনো রাজনৈতিক পরিচয় থাকবে না, কারো কোনো রাজনৈতিক লেজুরবৃত্তি করবে না তারা। এই রাজনৈতিক লেজুরবৃত্তি করার ফলেই কিন্তু হাসিনার পতন হয়েছে, কারণ সাংবাদিকরাই তাকে কিন্তু শেষ মুহূর্তের ঘটনাগুলো যদি আপনাদের মনে থাকে তাহলে দেখবেন সাংবাদিকের প্রশ্নের উত্তরেই তিনি বলেছিলেন রাজাকারের সন্তান, যেখান থেকেই আগুন দেয়া হয়েছে। সেটি সাংবাদিকের প্রশ্ন ছিল, কিন্তু জনসাধারণের প্রশ্ন কিন্তু ছিল না। এবং মানুষ স্বৈরাচার হয়ে যেতে পারে তখনই যখন তার জবাবদিহিতা থাকে না। সংস্কারের ক্ষেত্রে জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। সেটি কোন পদ্ধতিতে হবে সেটা সকলের ঐক্যমতের ভিত্তিতেই হবে, সেটি তো বর্তমান সরকার বলছেন যারা দায়িত্বে আছেন। কিন্তু সরাসরি বিএনপি বলছে যে তারা এই ধরনের কোনো সংস্কার মানে না। বিভিন্ন নেতা টকশোতে এসে বলছে, এটা আমার কথা না। বিভিন্ন নেতারা একটি কাজ হয়েছে ছাত্রদের সমালোচনা করা। ছাত্ররা এতে কি হয়েছে জানেন, আমি মোটামুটি এগুলো ফলো করি। প্রথম দিকে কিন্তু ছাত্ররা তাদেরকে যথেষ্ট সম্মান দিয়ে কথা বলতো, এখন কিন্তু তারা হাটে হাড়ি ভেঙে দেওয়া শুরু করেছে। তারা, আমি বলছি না এটা ঠিক, অসম্মান করে কথা বলা এটা ঠিক, তা কিন্তু না, আমি কিন্তু এটা কখনোই বলছি না, কিন্তু তারা করছে এটি। এই সুযোগটা কিন্তু বিএনপির নেতারাই তৈরি করে দিয়েছেন। যখন তারা বসছে কথা বলছে তখন তারা কিন্তু বিভিন্নভাবে ছাত্রদেরকে আক্রমণ করছেন। অথচ বিএনপির নেতারা অত্যন্ত, বা জামাতের নেতারা অত্যন্ত বয়োজ্যেষ্ঠ, অন্যান্য দল তো আছেই, তারা যেহেতু এত ফোকাসড না, সেহেতু এই দুই দলের কথাই প্রথমত চলে আসে। জাতীয় পার্টি তো চিত্রের বাইরে, মানে ছবির বাইরে, চিহ্নের এখানে ইয়েতেই নাই, স্টেজেই নাই, পারফর্ম করছে না তারা, বা করতে দেয়া হচ্ছে না, করছে না নয়, করতে দেয়া হচ্ছে না, কারণ তারা ছিল পলাতক সরকারের দোসর। তো এই দুটি দলের মধ্যে বিএনপির কার্যকলাপই আমাদের মতো সাধারণ মানুষের কাছে অগ্রহণযোগ্য মনে হচ্ছে। আমি ব্যক্তি মানুষ, মনে করি
আমার তখনকার কথা যদি বলি, যখন খালেদা জিয়াকে জেলখানায় নিয়ে গেলো, আমি শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করেছিলাম যে বিএনপির নেতারা রাস্তায় নেমে আসবে, খালেদা জিয়াকে জেলখানায় নিতে পারবে না, বা বিএনপির নেতারা করবে, এমন প্রোটেস্ট করবে যে খালেদা জিয়াকে বাড়ি থেকে উচ্ছেদ করতে পারবে না। কিন্তু বিএনপির নেতারা কিছুই পারেনি। এবং সর্বশেষ 2023 সালের 28শে অক্টোবর, সেদিনও মনে হয়েছিল আজকেই বোধহয় সরকারের পতন হবে, কিন্তু সেদিনও বিএনপি নেতারা কিছুই করতে পারেনি। তাদের আন্দোলন শুরু হয় কি ঈদের পরে আন্দোলন, তারা লক্ষ লক্ষ লোক জমায়েত করে এবং তারপর ভাষণ টাষণ দিয়ে চলে যায়। সেখানে যদি ছাত্ররা বলে দু কথা যে আপনারা তো কিছুই পারেননি, বালুর বস্তা, সত্যি তারা আন্দোলন করেননি তা নয়, কিন্তু আমার যথেষ্ট সন্দেহ আছে তারা কি সত্যি সত্যি আন্দোলন করেছেন না লোক দেখানো আন্দোলন করেছেন। না হলে এই কটি ছেলে পেলে তারা একটা মানসিক শক্তি নিয়ে তাদের উপর নির্যাতন আসেন। তারা বলার চেষ্টা করে যে ছেলেটা তো ঘোষণা দিয়েছিল যে এই আন্দোলন আজকে শেষ সরকারের লোকের সঙ্গে, সরকারের লোক তাদের বাধ্য করেছিল, তখন তারা এটা বলতে বাধ্য হয়েছিল, পরেক্ষণেই তো তারা এটা অস্বীকার করেছে। সেটাও কিন্তু বিএনপি বলে না। এবং ডিবি অফিসে ধরে নিয়ে যে যখন তাদেরকে দিয়ে বিবৃতি লিখে যেটা পাঠ করানো হলো, বলা হলো, সেটাও তাদেরকে জোর করে করানো হয়েছে। সেটা তো তারা বাইরে এসেই সেটা বলেছে, সে কথা কিন্তু বিএনপি বলে না, শুধু বলে যে তারা তো এই করেছে ওই করেছে। আমার কাছে মনে হয় এইসব বয়োজ্যেষ্ঠ মানুষদের বোধহয় আরেকটু নিজেদের প্রতি সম্মান থাকা উচিত, কারণ এই ছোট ছোট ছেলেপেলে যখন আপনাদেরকে এ ধরনের কথা বলে সেটা কিন্তু সাধারণ মানুষের শুনতে ভালো লাগে না। আমি আরেকটি কথা বলবো, বিএনপি নেতাদের শুধু নির্বাচন করে ভাবলে হবে না। আপনাদের যে 31 দফা 32 দফা বলেন, সেখানে তো সংস্কারের কথা বলা আছে, তো তাহলে সংস্কার কেন চাচ্ছেন না? আর আপনারা সংস্কার বলে তো সংস্কার করেন না, যার জন্য মানুষ আপনাদের প্রতি আস্থা হারিয়েছে। মানুষ দেখতে চাচ্ছে যে এই সরকার কতটুকুন করতে পারে, কারণ একটা ভঙ্গুর অবস্থা থেকে সরকার দায়িত্বে এসেছে এবং যিনি প্রধান তাকে ডেকে নিয়ে এসে দায়িত্ব দেওয়া হয়েছে, তিনি কিন্তু দেশে ছিলেন না, এটা আমরা সবাই জানি। সেই অবস্থাতে কেন আপনাদের এত ভয়? কিসের ভয়? সালাউদ্দিন সাহেব দীর্ঘদিন ভারতে ছিলেন পরিবার পরিজন ছাড়া। এই অভ্যুত্থান যদি না ঘটতো তিনি কি দেশে আসতে পারতেন এখন? নাকি তিনি দীর্ঘদিন ভারতে থাকার ফলে ভারতের মানুষ দ্বারা নিয়ন্ত্রিত হয়েছেন বা হচ্ছেন? কে জানে, এগুলো কিন্তু বাতাসে শোনা যাচ্ছে, এটা আমার কথা না, বিভিন্ন জন বলা বলি করছে। বিএনপিকে ভাবতে হবে যে এই যে ছেলেপেলে বলতে আমি খুব হালকা, ছোট মানুষ তো তারা বলছি, অর্থাৎ ছাত্র জনতা যারা আন্দোলন করেছিল, যারা রাজনৈতিক দল করেছে বা রাজনৈতিক দলের করতে চায় বা আসতে চায়, রাজনীতি করতে চায়, তাদের দিকে ভাবতে হবে নতুন করে। সেই পুরাতন চিন্তা নিয়ে রাজনৈতিক শুধু ইলেকশনের জন্য এত বড় অভ্যুত্থান ঘটেনি। উদ্ভাবনী শক্তি যে আছে সেগুলোকে কাজে লাগাতে। এখন আবার দেখছি যে চৌধুরী আশিক সাহেব এসছেন, যে বিনিয়োগ চেয়ারম্যান হয়েছেন, তাকে নিয়েও মানুষ কথা বলছে, রুমিন ফারহানার মতো লোকজনও কথা বলছে। কেন কথা বলছেন? দেখেন না তিনি কি করেন, কতটুকু করেন। সমালোচনা করার তো অনেক সময় পাবেন। সে তো এদেশেরই ছেলে, এদেশেরই মানুষ, সে তো তার সুখ স্বাচ্ছন্দ্য আরাম আয়েশ ফেলে এখানে এসছে। আপনাদের মতো তো ক্ষমতায় যে মন্ত্রিত্ব গ্রহণ করে বিশাল সুখ সুবিধা এবং যদি লুটপাট করেন, যদি বললাম এই কারণে করবেন কিনা জানি না, যেটা অতীতে দেখা গেছে করেছেন, এখন এই ক্ষমতা না থেকেও করছেন। এবং আরও একটি বড় সমস্যা সেই, তাহলে আশিক সাহেবের মতো বা আরও যারা কাজ করছেন তাদের সমস্যা কোথায়? আপনাদের দেশের উদ্ভাবনী শক্তিকে কাজে লাগাতে হবে। ধুলাই খালে যেসব জিনিসপত্র তৈরি হয় একেবারে বাইরের যে কোনো জিনিসের টেক্কা দিতে পারে এবং সেই সব জিনিস তৈরি করে এই দেশের কি অল্প শিক্ষিত, অর্ধশিক্ষিত, এমনকি লেখাপড়া না জানা মানুষ পর্যন্ত, বিশেষ করে কলকারখানার বিভিন্ন যন্ত্রাংশ, গাড়ির বিভিন্ন যন্ত্রাংশ দিব্যি কাজ করে। এরকম বহু জায়গায় কিন্তু এই ধরনের কারখানা গড়ে উঠেছে। বগুড়াতেও বিভিন্ন জায়গায় আপনারা দেখেছেন, কিছুদিন আগে একটি ছেলে একটি প্লেন তৈরি করেছে, দিব্যি উঠছে।
তার কোনো সাহায্য শক্তি ছাড়া যে সে এইটুকুন করতে পেরেছে, তার মানে আমাদের দেশের মানুষের, আমাদের দেশের ছাত্রদের, ছেলেদের, মেয়েদের শক্তি আছে, অনেক কিছু করার শক্তি আছে। শুধু কি দরকার? সহায়তা আর দেশের মধ্যে স্থিরতা, দেশের মধ্যে দুর্নীতিমুক্ত সমাজ গড়ে ওঠা। সরকার থাকবে মানুষকে সাহায্য করার জন্য, মানুষের সুবিধার জন্য, সেবা দানের জন্য, লুটপাটের জন্য নয়, মানুষকে অত্যাচার করার জন্য নয়। সেই মানসিকতা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। না আসলে কিন্তু ফল খুব ভালো হবে না। কারণ এখন ইলেকশন দিয়ে বিএনপি ক্ষমতায় আসলো, তারপরে কিন্তু কয়দিন পর আবার সেই, আমরা চাই না যে আবার অনেকগুলো তাজা প্রাণ ঝরে যাক। সেইটা থেকে যদি আমাদের বেরোতে হয়, তাহলে আমাদেরকে এগুলো ভাবতে হবে, সরকারকে সময় দিতে হবে, এবং সময়ের চেয়ে বড় কথা, যে সংস্কারগুলো খুবই দরকার, একটা পরিবর্তন আনবে, সেই সংস্কারগুলো আমাদের করতে হবে, করতে দিতে হবে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আবারও দেখা হবে আরও এক কাপ চায়ে আবার কোনো দিন। সে পর্যন্ত সকলকে ধন্যবাদ।